ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকির প্রতিবাদ ও ১০ম গ্রেড সংরক্ষণ, পদোন্নতির ক্ষেত্রে ৫০% নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে সারা দেশে আন্দোলন কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসব কর্মসূচির মধ্যে ছিল বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ। এরপর বিকেল ৩টায় তারা আগামী ২৪ সেপ্টেম্বর বিভাগীয় সমাবেশের ঘোষণা দেয়। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সকাল থেকে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা বেলা ১২টায় অবরোধ ও বিক্ষোভ করে তারা আগামী ২৪ সেপ্টেম্বর বিভাগীয় সমাবেশের ঘোষণা দেয়। দীর্ঘদিনের দাবি, সেটা বাস্তবায়নের জন্য আমরা মাঠে রয়েছি এবং এই দাবি যতদিন বাস্তবায়ন হবে ততদিন আমরা রাজপথে থাকবো। আমরা ৪ বছর পড়ালেখা করি, তারপর যদি আমরা ইঞ্জিনিয়ার পদটা না পাই, টেকনিশিয়ান পদে, তখন আমাদের কেমন লাগবে। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর শিকারীকান্দা বাইপাস মোড়ে এসে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ব্লকেট কর্মসূচি ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, সরকারকে অবিলম্বে তাদের দাবি মেনে নিতে হবে, অন্যথায় তারা কঠোর কর্মসূচি দেবে। দিনাজপুরেও বিভিন্ন দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। পরে তারা শহরের বালুবাড়ি বাসস্ট্যান্ড ও রেললাইন অবরোধ করে। ৬ দফা দাবি অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। যেমন আমাদের সহযোদ্ধাকে প্রকাশ্যে মারার হুমকি দিয়েছিল, যার জন্য আমরা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম এবং এই আলটিমেটামের এখন পর্যন্ত আমরা কোনো রেজাল্ট না পাওয়ার কারণে আমরা আমাদের ব্লকেট কর্মসূচি পালন করছি। আন্দোলনকারীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। রংপুরে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। দুপুরে মিছিল নিয়ে নগরীর শাপলা চত্বরে সড়ক অবরোধ করে ষড়যন্ত্র বন্ধের দাবি তোলেন তারা। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে না, আমরা আমাদের দাবি পূরণের জন্য এক পা পিছু আমরা হাঁটাবো না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো না মানবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। তো আমরা এই কমিটি প্রত্যাখ্যান চাই। এছাড়া বিএসসি ডিগ্রিধারী যারা আছে, তারা যে অযৌক্তিক ৩ দফা দাবি প্রদান করছে, আমরা চাই যে সরকারের পক্ষ থেকে এই ৩ দফা দাবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সিলেটে বুধবার দুপুরে চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করে নানান স্লোগান ও বক্তব্য দেয় শিক্ষার্থীরা। পরে ২টার দিকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। একই দাবিতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে যানজট বন্ধে অন্তত ২৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়। শাকিলা শম্পা, ৭১। বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে আজও চলছে নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি। সকাল থেকে জেলা নির্বাচন অফিসের সামনে জড়ো হতে থাকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সেখানে জড়ো হয়ে নেতাকর্মীরা আসন পুনর্বহালের দাবিতে স্লোগান দিতে থাকে। এ কর্মসূচি চলছে জেলা সদর সহ ৯টি উপজেলা নির্বাচন অফিসের সামনে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে দুপুর ১২টা পর্যন্ত। গত ৩০ জুলাই ইসি বাগেরহাটের একটি আসন বিলুপ্তির ঘোষণা দেয়। এরপর থেকে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে নানা আন্দোলন কর্মসূচি পালন করছে বাগেরহাটবাসী। চাকসু নির্বাচনে মনোনয়ন কেনা এবং জমা দেওয়ার মেয়াদ বাড়ল আরও একদিন। মনোনয়ন জমা দিতে এসে প্রার্থীরা বলেন, এবার আর শুধু চমকপ্রদ ইশতেহার নিয়ে নয়, তারা ভোটারদের সঙ্গে কথা বলবেন শিক্ষার্থীদের মৌলিক সমস্যা নিয়ে। এদিকে নওয়াব ফয়জুন্নেসা হল সংসদে আদিবাসী শিক্ষার্থীরা আলাদা প্যানেল দিয়ে নির্বাচনে আলোড়ন তুলেছেন। মাহফুজ শুভ্রর প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার দুপুরের চিত্র। তিল ধরারও ঠাঁই নেই চাকসু নির্বাচন কার্যালয়ে। লম্বা একটি টেবিল ঘিরে ভিড় করেছিলেন মনোনয়ন প্রত্যাশীরা। কেউ বিস্ময়ে। দুঃখিত দর্শক, আমরা মাহফুজ শুভ্রর এই রিপোর্টটি পরবর্তীতে আমরা দেখব। আপাতত আমরা চলে যাচ্ছি ঐকমত্য কমিশনে, সেখানে কথা বলছেন অধ্যাপক আলী রিয়াজ। জুলাই ঘোষণার ২২ দফা অনুসরণ করে ঘোষণা করতে পারে। এই কনস্টিটিউশন অর্ডার এর মধ্যে থাকবে যে কোর রিফর্ম, যেগুলো মূলত সংবিধান সংশ্লিষ্ট যে সমস্ত সংস্কারের কথা বলা হয়েছে সেগুলো থাকবে। তারা বলছেন যে এই কনস্টিটিউশন অর্ডারটি পরবর্তী সময়ে, অর্থাৎ যেদিন
পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে একই সময়ে গণভোট করা যেতে পারে। এবং যেই অর্ডারের কথা তারা বলছেন কনস্টিটিউশন অর্ডার, তার মধ্যে ওই গণভোটের বিধানটি অন্তর্ভুক্ত থাকতে পারে। তৃতীয় যেটা তারা বলছেন যে এই যে কনস্টিটিউশন অর্ডার সেটা ইমিডিয়েটলি ইফেক্টিভ হবে যখন এটা ঘোষণা করা হবে, তবে গণভোটের মধ্য দিয়ে যখন জনগণের সম্মতি পাওয়া যাবে তখন থেকে এটাকে ভ্যালিডেটেড বলে মনে করা হবে এবং রেট্রোস্পেক্টিভলি অর্থাৎ যখন থেকে আইনটা করা হয়েছে তখন থেকে তার বাস্তবায়ন বিবেচনা করা হবে। এই প্রস্তাবটি আমাদেরকে বিশেষজ্ঞ প্যানেল দিয়েছেন যে এটা আমরা বিবেচনা করতে পারি এবং আমরা যে সুপারিশগুলো পাঠাবো সরকারের কাছে তার মধ্যে এটি একটি সুপারিশ হতে পারে। এটা সর্বসম্মতভাবে আমাদের বিশেষজ্ঞ প্যানেল আমাদেরকে দিয়েছেন। আমরা এটা রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছি, তারা বিভিন্নভাবে অনেকে এটা সমর্থন করেছেন, অনেকেই এর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছেন এবং ভিন্ন মত প্রকাশ করেছেন। আগের যে সমস্ত প্রস্তাব ছিল সেগুলো নিয়েও আলোচনা হয়েছে, বিশেষ করে সংবিধানের 106 অনুচ্ছেদ ব্যবহার করে সুপ্রিম কোর্টের কাছে মতামত চাওয়া যেতে পারে এরকম মত এসেছে। আমরা এই মতামতগুলোর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এক ধরনের অনানুষ্ঠানিক অনুরোধও পেয়েছি, সেটা হচ্ছে তারা তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এক জায়গায় আসার চেষ্টা করছেন। সেই রকম সমস্ত বিবেচনায় আজকে এই সমস্ত প্রস্তাবগুলো রেখেই আমরা আমাদের এই বৈঠক মুলতবি করেছি। আমরা রাজনৈতিক দলগুলোকে কিছুটা সময় দিতে চাই, যেটা তারা অনুরোধ করেছেন, যাতে পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়ে বিকল্পগুলো কমিয়ে আনতে পারে। আমরা চাই আমাদের পক্ষ থেকে, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সরকারকে একাধিক বিকল্প পদ্ধতি সুপারিশ করতে। সেজন্য এখন যেটা আছে প্রায় 6টির মতো আছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, আর এখন বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে একটি আমাদের হাতে আছে। তো আমরা চাচ্ছি এটা আরও কমিয়ে আনার জন্য, এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি আরও কাছাকাছি আসতে পারে তাহলে সংখ্যাটা কমবে, সরকারের জন্য বাস্তবায়নের বিবেচনা সহজতর হবে। সেই বিবেচনার থেকেই আমরা এখন মুলতবি করছি আলোচনা। রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের অনানুষ্ঠানিক যোগাযোগ থাকবে এবং আমরা ঐকমত্য কমিশনে আজকের বৈঠক শেষে কথা বলছিলেন অধ্যাপক আলী রিয়াজ। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। দর্শক, এর আগে যেমনটি জানাচ্ছিলাম যে চাকসু নির্বাচনে মনোনয়ন কেনা এবং জমা দেওয়ার মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে। সম্পর্কিত মাহফুজ শুভ্রর যে রিপোর্টটি সেটি আমরা এখন দেখে আসব। মঙ্গলবার দুপুরের চিত্র। তিল ধরারও ঠাঁই নেই চাকসু নির্বাচন কার্যালয়ে। লম্বা একটি টেবিল ঘিরে ভিড় করেছিলেন মনোনয়ন প্রত্যাশীরা। কেউ 20 মিনিট, কেউ বা 1 ঘন্টা পর হাতে পেয়েছেন কাঙ্ক্ষিত মনোনয়নপত্রটি। মনোনয়ন নেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চলছে প্রার্থীদের ডোপ টেস্টের কার্যক্রম। আসন্ন চাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন জমা দেওয়ার জন্য দিতে হচ্ছে ডোপ টেস্ট। এর আগে ব্যাংকে লাইন ধরে দাঁড়িয়ে দিতে হচ্ছে ডোপ টেস্টের ফি। আজকে আমি ডোপ টেস্টের জন্য আসলে ওয়াশরুমে গেলাম, ওখানে কোনো ফ্লাশ কাজ করে, মানে এত বাজে কনজেস্টেড একটা পরিবেশের মধ্যে আমরা থাকি। ক্লাসরুম বলি, মেয়েদের ওয়াশরুমের কথা বলি, বা স্যানিটারি ন্যাপকিন, ভেন্টিলেটর মেশিনের কথা বলি, সব থেকে মিলে আমরা ডিপ্রাইভ। এবং একই সাথে আমাদের যে জীববৈচিত্র্য, এটাকে রক্ষা করার জন্য কাজ করার ইচ্ছাও আমার আছে, পরিবেশ রক্ষার জন্য। প্রথমত এটা আমাদের যে ডোপ টেস্ট করাচ্ছে, এই ডোপ টেস্টের টাকাটা আমরা কেন দেবো? এটা তো দেওয়ার কথা প্রশাসনের, কারণ প্রশাসন নিজ স্বার্থে করাচ্ছে। আমরা কেন টাকাটা পে করবো? ওনারা কি এখানে ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান খুলে বসেছে চাকসুর নামে? আমি মনে করি যে এটি প্রয়োজনীয় একটি পরীক্ষা, কারণ কোনো শিক্ষার্থী হয়তো চায় না যে তাদের যে প্রতিনিধি আসবে সে কোনো মাদকাসক্ত হোক। এই জন্য ডোপ টেস্ট প্রক্রিয়াটি চালু করা হয়েছে, তবে এই প্রক্রিয়াটি আর একটু সহজ করা যেত। এদিকে মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণ ও বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন থাকলেও বাড়ানো হয়েছে আরও একদিন, অর্থাৎ বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। শিক্ষার্থীরা আবেদন করেছে, আমি এই মুহূর্তের ভিতরে আমরা কোনো দল দেখি না, এটা হলো আমাদের
প্রার্থীরা বলছেন মনোনয়নপত্র জমা দিয়ে শুধু ইশতেহার না, বরং তারা শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধানের কথা বলবেন তাদের প্রচারে। এদিকে এবার ব্যতিক্রমী প্যানেল দিচ্ছে নওয়াব ফয়জুন্নেসা হল সংসদের আদিবাসী শিক্ষার্থীরা। তাদের প্যানেলের নাম হৃদ্যতার বন্ধন। এখানে কালচারাল দিক থেকেও আমরা আলাদা, ধর্মের দিক থেকেও আলাদা, কিন্তু এখানে আমরা চাচ্ছি যে হচ্ছে আমি বাঙালিদেরকেও বলছিলাম, আমাদের প্যানেলের কথা বলতে গ্রুপে বলছিলাম, কিন্তু ওনারা তখন রেসপন্স করে না। তখন ওনারা নিশ্চিত ছিলেন না যে ওরা দাঁড়াবে কি দাঁড়াবে না। তাহলে কিন্তু আমাদের প্যানেলে বাঙালিও থাকতো, মানে সবাই মিলে আমরা একটা প্যানেল করতে চাইছিলাম। কিন্তু পরে হচ্ছে ওদের রেসপন্স না পাওয়াতে আমি শুধু আদিবাসীদের মধ্যে আর হচ্ছে বাঙালি বুদ্ধিস্ট দিয়ে আমাদের প্যানেলটা করেছিলাম। দীর্ঘ ৩৫ বছর পরে অনুষ্ঠিতব্য চাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়ানো হলেও বাকি কার্যক্রম চলবে ঘোষিত তফসিল অনুযায়ী। মাহফুজ শুভ্র, ৭১, চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। শুভ্র, আজ তো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তো এখন পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, কি বলছেন প্রার্থীরা, পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন কি বলছে? কাগজ দেওয়া হয়েছে সেটা লিগ্যাল এক্সপার্ট প্যানেলের সারা যেমনটি বলছেন, আসলে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আমরা যদি বলি যে আজকে আসলে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল, তবে আজকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এটাকে কিন্তু বর্ধিত করেছে এবং আগামীকাল পর্যন্ত আসলে মনোনয়নপত্র জমা দিতে পারবে। এবং গতকালকে আসলে মনোনয়নপত্র নেওয়ার শেষ দিন ছিল, তবে নির্বাচন কমিশন বিভিন্ন আসলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আজকে পর্যন্ত কিন্তু মনোনয়ন নেওয়ার এবং আগামীকাল পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার জন্য কিন্তু একদিন করে সময় বাড়িয়েছে, যেমনটি আসলে আমি বলছিলাম। তারপরে পাশাপাশি যদি আমরা একটু বলি যে আজকে মনোনয়নপত্র যেহেতু জমা দেওয়ার শেষ দিন শুরুতে ছিল, পরবর্তীতে আসলে যখন মনোনয়নপত্র বিতরণের আসলে সময় এবং জমাদানের সময় বর্ধিত করা হয়েছে, আজকে কিন্তু আসলে গতকালকে আমরা যেমনটি দেখছিলাম যে আসলে শিক্ষার্থীরা যে হারে আসলে মনোনয়ন নিয়েছিলেন, আজকে কিন্তু সেই হারে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি আসলে আমরা কিন্তু দেখিনি। আমরা দেখেছি তুলনামূলক কম কিন্তু শিক্ষার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদি একটু সংখ্যাটা বলি, সেক্ষেত্রে হলো প্রায় ১২৫ থেকে ১৪০ জনের মতো কিন্তু কেন্দ্রীয় সংসদ মনোনয়নপত্র জমা দিয়েছে এবং হল সংসদে প্রায় ১৫০ শতাধিক শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে আমাদেরকে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। পাশাপাশি যদি শিক্ষার্থীদের কথা বলি, তারা কিন্তু আসলে উচ্ছ্বাসের সঙ্গেই আসলে মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং মনোনয়নপত্র আজকেও নিয়েছে অনেক শিক্ষার্থী। এবং যদি প্যানেলের কথা বলি, বিভিন্ন রাজনৈতিক সংগঠন সমর্থিত যে প্যানেলগুলো, সেগুলো কিন্তু আজকে পর্যন্ত এখন পর্যন্ত তেমন ঘোষণা করেনি অনেক ক্ষেত্রেই। যেমন যদি আমরা একটু যদি বলি যে ছাত্র দল, ছাত্র শিবির সহ অন্যান্য যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো আছে, এদের বেশিরভাগই কিন্তু কোনো ধরনের কোনো মনোনয়ন এখন পর্যন্ত আসলে প্যানেল কিন্তু আসলে ঘোষণা করেনি, কিন্তু তারা মনোনয়ন নিয়েছে, পাশাপাশি মনোনয়নপত্র কিছু অংশ জমাও দিয়েছে এবং আগামীকাল পর্যন্ত কিন্তু মনোনয়নপত্র জমা দিতে পারবে। এবং আজকে কিন্তু আসলে ৩:৩০ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল, কিন্তু শিক্ষার্থীদের আসলে সুবিধার জন্য কিন্তু এখন পর্যন্ত মনোনয়নপত্র জমাদান কিন্তু চলছে। তো তারপরে হলো যদি একটু বলি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বলেছে, অর্থাৎ নির্বাচন কমিশন যেটি বলেছে যে শিক্ষার্থীদের শুভ্র, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, চাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ শুভ্র। দর্শক, এই মুহূর্তে ঐকমত্য কমিশনে বক্তব্য রাখছেন বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। অনেক নিয়মে অন্তর্বর্তীকালীন সরকার নামে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহণ করানোর জন্য রাষ্ট্রপতিকে যে মতামত দিয়েছে সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতির রেফারেন্স অনুসারে পাঠানোর প্রেক্ষিতে সেটাকে অকার্যকর হয়ে গেল। এটা কি জুডিশিয়ারিতে অথবা সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত এর বিপরীতে কোনো সিদ্ধান্ত এসছে? আসে নাই। সুতরাং এই ব্যাপারে প্রশ্ন তোলাটা, এটা আমি মনে করি অনেকটা রাজপথের বক্তব্যের মতো। এটার কোনো লিগ্যালিটি নাই। কেউ কেউ বলেছেন জুলাই ঘোষণাপত্রের উদ্ধৃতি দিয়ে জুলাই ঘোষণাপত্রের ২২ দফা অনুসারে জনগণের অভিপ্রায়ের কথা সেটার সোর্স অফ পাওয়ার, এটার সোর্স অফ অ্যাসপিরেশন নাকি সোর্স অফ লিগ্যালিটি? এই প্রশ্ন এখানে এখনই তোলা যাবে না, কারণ জুলাই ঘোষণাপত্রের যে
আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাতির সামনে সবার উপস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণের মধ্য দিয়ে উত্থাপন করেছেন। সেই জুলাই ঘোষণাপত্রের কার্যকারিতা এখনই তো দেয়া হয়নি। সেখানে প্রস্তাব করা হয়েছে যে এই জুলাই ঘোষণাপত্র এবং গণঅভ্যুত্থান 2024-এর রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হবে এবং সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে। তফসিলে যথাযথভাবে সেটা সন্নিবেশিত হবে। সেখানে বলা হয়েছে আয়োজিতব্য পরবর্তী জাতীয় সংসদে সাংবিধানিক সংস্কারের অভিপ্রায় ব্যক্ত করা হচ্ছে। জনগণের পক্ষে বাংলাদেশের জনগণ অভিপ্রায় ব্যক্ত করছে, এই কথাগুলো বলা হয়েছে। ঐকমত্য কমিশনে বৈঠক শেষে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম তার বক্তব্যে। রাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বুধবার প্রেস ব্রিফিং করে এই তথ্য নিশ্চিত করেছেন রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক শেতাউর রহমান। এদিকে আজ তৃতীয় দিনের মতো সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চলছে রাকসু নির্বাচনের প্রচার। ওদিকে স্বচ্ছ ব্যালট বাক্স, উপযুক্ত ভোটার তালিকা প্রকাশ সহ নির্বাচন কমিশনে 6 দফা দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম। মেহেদী হাসানের ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। এক ফ্রেমে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত 2 ভিপি প্রার্থী। প্রচারের মধ্যে 2 প্রার্থীর দেখা, অতঃপর কিছু আলাপ, কিছু মজা। বললেন ভোটের মাঠে প্রতিযোগিতা থাকবে, তবে যেহেতু স্বৈরাচার প্রশ্নে তাদের অবস্থান অভিন্ন, তাই নির্বাচনের পরেও থাকবে এই সৌহার্দ্য। তারাও নির্যাতিত, আমরাও নির্যাতিত, অর্থাৎ মজলুমের জায়গা থেকে আমরা আজীবন এক থাকবো ইনশাআল্লাহ। এই সৌহার্দ্যতা ইনশাআল্লাহ নির্বাচন পরবর্তী সময় আগামী রাকসু হওয়া পর্যন্ত থাকবে। এদিকে দুপুর 12টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি জানান। এই জিনিসটা একটু পিছাইতে পারতাম, তাহলে আমার মনে হয় এই ইলেকশনটা আরো সুষ্ঠু এবং সবার পার্টিসিপেট হতো। আমি জানি না, তারপরেও চেষ্টা করছি, আমরা নির্বাচন কমিশনার সবাই চেষ্টা করছি এটাকে ওই সময়টা সবাইকে এখানে ধরে রাখার জন্য। এর পরপরই নির্বাচন কমিশনে স্বচ্ছ ব্যালট বাক্স, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 6 দফা দাবি জানায় ছাত্রদল সমর্থিত প্যানেল। এই দাবিগুলো সেটা মেনে নেবে এবং সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য এই দাবিগুলো মানতে নির্বাচন কমিশন ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমাদের দাবি মানবে। পরে সার্বিক বিষয়ে ব্রিফিং করে নির্বাচন কমিশন। জানান রাকসুর ভোটে ব্যবহার হবে স্বচ্ছ ব্যালট বাক্স। ভোট গ্রহণ আমরা স্বচ্ছ ব্যালট বাক্সে আমরা গ্রহণ করব, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং এটা আমাদের বাস্তবায়নের পথে এখন আছে। আগামী 25 সেপ্টেম্বর 17টি কেন্দ্রের 909টি বুথে রাকসুর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। চলছে দর্শক, ফিরছি বিরতির পর 71-এর সাথেই থাকুন। আজকের যুগে পুরনো টেকনোলজি চলে না, তাই না? তাহলে টয়লেট ক্লিনিং এর জন্য এখনো সেই পুরনো ডিটারজেন্ট বা সাধারণ ক্লিনার কেন? ব্যবহার করুন ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, যার আল্ট্রা পাওয়ার জেল উইথ স্টেইন রিমুভারের স্মার্ট ক্লিন ফর্মুলা টয়লেটের লুকিয়ে থাকা যে কোনো জীবাণু ধ্বংস করে টয়লেটকে রাখে নতুনের মতন ঝকঝকে, তাও মাত্র 5 মিনিটে। ক্লিন মাস্টার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। দেশের মাটিতে ফলানো খাঁটি ধানের ব্র্যান্ড থেকে সর্বাধুনিক প্রক্রিয়ায় পরিশোধন করে নিজস্ব ফ্যাক্টরিতে আমরা তৈরি করি ফ্রেশ রাইস ব্র্যান অয়েল। এর গামা ও রাইজোনাল কোলেস্টেরল কমাতে সাহায্য করে, আপনার হার্টের লাইফলাইন থাকে অটুট। ফ্রেশ রাইস ব্র্যান অয়েল, সুস্থ হার্টে সুন্দর আগামী। শুধুমাত্র বাছাইকৃত সরিষা দানা থেকে তৈরি, তাই ঝাঁঝ ও স্বাদে একদম শতভাগ। ফ্রেশ সরিষার তেল, বাংলার সেই স্বাদ। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন, আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে।
তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আছেন একাত্তরে চলছে দেশযোগ। পদ্মায় তীব্র স্রোত ও ঘাট সংকটের কারণে দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় তৈরি হচ্ছে যানজট, ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। যদিও কর্তৃপক্ষ বলছে ঘাট সংকটের সমাধানে কাজ চলছে। ভোগান্তি কমাতে বাড়ানো হয়েছে ফেরি। মেহেদি হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। পদ্মা সেতু চালুর পর থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে যানবাহনের চাপ কমেছে, কিন্তু যারা এখনো এই পথ ব্যবহার করেন তাদের ভোগান্তি কমেনি। এলাকার লোকজন বলছেন ঘাট পার হয়ে তাদের জন্য ঢাকা যাওয়া সহজ, কিন্তু দৌলতদিয়া প্রান্তের 7টি ঘাটের মধ্যে 4টি এখন বন্ধ, আর 7 নম্বর ঘাটে স্রোতের কারণে ফেরি ভিড়ে না। বাকি 3 ও 4 নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপারে সময় লাগছে দ্বিগুণ। আজকে 3 দিন ধরে গাড়ি নিয়ে বসে রয়েছি, ঘাটটা পারাপার হইতে পারছি না। এই ফেরি আইসে এক গাড়ি নামতেছে, এই যে নেইমা আবার ওই আনলোড হয়, আবার এটাও লাগে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এমনি জায়গা আমাকে। ওই যে ওই ফেরিটা আনলোড হচ্ছে, ওইটা আনলোড শেষ হইলে এটা ওখানে ভিড়বে আর কি। এছাড়া সীমানা জটিলতা নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় আন্দোলনের কারণে ফরিদপুর, ঝিনাইদহ, মাগুরা সহ বেশ কয়েকটি জেলার যানবাহন ব্যবহার করছে এই নৌপথ, যে কারণে ঘাট এলাকায় বেড়েছে যানজট। ওই পদ্মা সেতুর গাড়ি এই জায়গায় এসে মানে জ্যামটা লেগে গেছে। তাছাড়া আমাদের 2 গাড়ি চলে। পদ্মা সেতুর ওই পাশ দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন শুনলাম যে ওইখানে আপনার আসন এর সীমানা নিয়ে ঝামেলা, এই জন্য আমারও খুব জরুরি কাজ, এই জন্য এদিক দিয়ে যাওয়া আর কি। তাই এই মুহূর্তে ভোগান্তি কমাতে বন্ধ 5টি ঘাট সংস্কারের দাবি তুলেছেন যাত্রীরা। এদিকে ঘাট কর্তৃপক্ষ বলছে স্রোতের কারণে ফেরিগুলোর ঘাটে আসতে দ্বিগুণ সময় লাগছে। আমাদের 2টি ঘাট ব্যবহার হচ্ছে, 3 নম্বর ঘাট এবং 4 নম্বর ঘাট। আমাদের সর্বমোট 14টি ফেরি এখন অপারেশনের জন্য প্রস্তুত আছে। আর আমাদের তীব্র স্রোত, জানেন প্রাকৃতিক কারণ, তীব্র স্রোতের কারণে আমাদের ফেরি আসতে যেতে কিছুটা সময় লাগছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে বর্তমানে ছোট বড় মিলিয়ে 10টি ফেরি চলাচল করছে। বনশ্রী হালদার, একাত্তর। কুড়িগ্রামে তিস্তা ও দুধকুমার নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে নদী তীরের নিচু এলাকা সহ বিভিন্ন চরাঞ্চল। সকাল থেকে টানা বৃষ্টি উজানের ঢলে নদ নদীর পানি বেড়েছে, তবে এখনো বিপদসীমার নিচে রয়েছে। আর পানি বাড়ায় পাওয়ায় তলিয়ে গেছে আমন ক্ষেত সহ বিভিন্ন ফসল। এতে ক্ষতির মুখে পড়ছে চরাঞ্চলের কৃষকরা। এদিকে টানা বৃষ্টিতে অনেক জায়গায় পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছে মানুষ। ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ। জামালপুরে আলাদা 2টি ধর্ষণ মামলায় একই আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া 2টি মামলাতেই 1 লাখ টাকা করে জরিমানা করেছে আদালত। জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুল রহিম এই রায় দেন। তবে মামলার আসামি আবু সাইদ রবিন পলাতক রয়েছে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, 2021 সালে জামালপুর সদরের তুলসীর চর এলাকায় এক শিশুকে অপহরণ করে ধর্ষণ করে আসামি আবু সাইদ রবিন। এই ঘটনায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক। অন্যদিকে 2023 সালে 5ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় আসামিকে 14 বছর কারাদণ্ড দেওয়া হয়। হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। বেলা 11:30টার দিকে গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বানিয়াচং উপজেলার সাগরদিঘি পশ্চিমপাড় গ্রামের সৈয়দ আলীর স্ত্রী শামীমা আক্তার ও তাদের 5 বছরের ছেলে তৌকির আহমেদ। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানান, অসুস্থ আত্মীয়কে দেখতে সৈয়দ আলী পরিবার সহ নবীগঞ্জ উপজেলার সুনারু গ্রামে যাচ্ছিলেন। অটোরিকশা থেকে নেমে মহাসড়ক পার হবার সময় সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি দ্রুত গতির বাস শামীমা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনার প্রায় 1 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
আখাউড়ায় অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করার প্রতিবাদে 2 ট্রেন আটকে দেয় এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় যাত্রী ও সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যুর পর অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করতে এসে তোপের মুখে পড়েন রেলওয়ে কর্তৃপক্ষ। পথ খোলা রাখার দাবি জানিয়ে এলাকাবাসী 2 ট্রেন আটকে দেয়। সকাল 10টায় মণিয়ন্দ ইউনিয়নের দিঘিরজান এলাকায় এ ঘটনা ঘটে। সকাল 11:15টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস আটকে দেয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা SM শফিকুল ইসলাম বলেন, লেভেল ক্রসিংটি অবৈধ হওয়ায় কর্তৃপক্ষ সেটি বন্ধ করতে আসেন, তবে এলাকাবাসী এতে বাধা দেয়। এ অবস্থায় 2টি ট্রেন আটকা পড়ে। বিষয়টির সমাধান করা হবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়েছে। বরিশালের আগৈলঝড়ে র‍্যাব পরিচয় প্রতারণার সময় 2 প্রতারককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পরে এই 2 জন সহ 3 জনকে আটক করে পুলিশ। পালিয়েছেন আরেক প্রতারক সুমন। এলাকাবাসী জানায়, এই প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মধ্যরাতে র‍্যাব পরিচয়ে টাকা আদায় করতে যায়। এ সময় সন্দেহ হলে তাকে ধাওয়া করে আটক করে পুলিশে দেয় জনগণ। থানায় প্রতারকদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এদিকে পলাতক আসামি সুমনকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। একসময় পাট দেশের সোনালী আঁশ হলেও গেল কয়েক বছর ধরে পাট চাষ লোকসান হওয়ায় কমেছে আবাদের পরিমাণ। তবে এবার মেহেরপুরে পাটের বাম্পার ফলন আশা করছেন চাষিরা। কিন্তু পাট উৎপাদন খরচ, আঁশ ছড়ানো ও মানসম্মত পাট উৎপাদন নিয়ে চিন্তিত তারা। একই সাথে রপ্তানি নিয়ে লোকসানের শঙ্কা ব্যবসায়ীদের। জেলা পাট বিভাগ জানিয়েছে, সমস্যার সমাধান ও ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর মেহেরপুরে পাট চাষের বাম্পার ফলন আশা করছেন চাষিরা। তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত তারা। এছাড়া মুক্ত জলাশয়ের অভাবে পাট জাগ দিতে হয় ডোবা কিংবা পুকুরের মতো বদ্ধ জলাশয়ে, যে কারণে পাটের গুণগত মান, আঁশের রঙের পার্থক্যের কারণে ন্যায্য দাম পাওয়া যায় না। যে পরিমাণ খরচ বুঝছেন, বিঘি যদি 14-15 হাজার হয়েছে তো 12-13 হাজার এমনি খরচ। ভরে পা দিতেই দেয় না, বলবি পানি নষ্ট হয়ে যাবে, আর এই দুটো মাছ ছেড়ে দেয় দিয়ে বলবি ঠেকেছি বসে আছে। জাগ দেওয়ার সমস্যা তো খরচ বেশি হয়ে যাচ্ছে। তাই এই পাট আঁশ সংগ্রহের প্রক্রিয়ার সময়টাতে নদীগুলো ব্যবহারের অনুমতি চান পাট চাষিরা। তাছাড়া মানসম্মত পাট উৎপাদনে কৃষি বিভাগের উদাসীনতার অভিযোগও দিচ্ছেন তারা। পাটের এবার খুব একটা রোগ বালা নেই, এবছর মাঠের পাট খুবই ভালো হয়েছে। একটাই দাবি সরকারের কাছে যে এই পাটটা আমাদের জাগ না দিতে পারলে আমাদের কোনো আধারই নেই। 10,000-12,000 খরচ হয়ে গিয়ে হয়তো 15-20 হাজার বেচা স্থায়ী পয়সা। গতবার ছিল গাছ প্রতি বিক্রি 600-700 টাকা, এবার হচ্ছে 1400-1500-1800 টাকা মধ্যে বিক্রি হচ্ছে। ইনশাল্লাহ এবার বিঘা প্রতি আমরা হয়তো বেচাকেনা করি, খরচ বাদ দিয়ে হয়তো 15-20 হাজার টাকা লাভ হবে আশা করছি। আর ব্যবসায়ীরা বলছেন, ভারতে কাঁচা পাট রপ্তানি বন্ধের শঙ্কা রয়েছে, তাই নতুন পাটের বাজার তৈরি করতে না পারলে লোকসানে পড়বেন। ইন্ডিয়া যদি পাট না নেয় তাহলে পাটের দাম আরো কমে যাবে, এইটাই আমাদের এইটা আছে। তো ইন্ডিয়া পাট নেবে শুনছি, কিন্তু স্থলবন্দর দিয়ে নেবে না। প্রত্যেক ব্যবসাদাররাই অনেক শঙ্কিত হয়ে আছে পাটের দাম নিয়ে। এই দামে পাট কিনে লাভ হওয়ার কোনো লক্ষণ দেখছি না আমরা আর কি। আমাদের মেহেরপুরে পাটের পানির সমস্যার জন্য অনেকে কাদা মাটি ব্যবহার করে থাকে, এই জন্য মানটা কম হয়। আমরা বলবো যে কাদা বা মাটিটা ব্যবহার না করে এবং পাটটা ভালো মতো শুকাবেন, তাহলে আমরা এই পাটের গ্রেডটা উন্নত মানের গ্রেড পাবো এবং দামও বেশি করতে পারবো। চলতি মৌসুমে মেহেরপুরের 17,655 হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। শাকিলা শম্পা, ৭১। খাগড়াছড়িতে বছর জুম চাষের ভালো ফলন হয়েছে, এতে খুশি চাষিরা। সবাই এখন ব্যস্ত সময় পার করছে জুমের ফসল ঘরে তুলতে। তবে অনেক কৃষকের অভিযোগ, জুম চাষের সময় কৃষি বিভাগ থেকে সঠিক পরামর্শ পাননি তারা। পেলে আরও বেশি ফসল পাওয়া যেত। রূপায়ণ তালুকদারের তথ্য, ছবিতে প্রতিবেদন। সোনালী রঙের পাকা জুম ধানে মৌ মৌ গন্ধ ছড়াচ্ছে সবখানে। আর এই ধান ঘরে তোলায় ব্যস্ত খাগড়াছড়ির জুম চাষিরা।
এবারও পাহাড়ে ধান, ভুট্টা, তিল, আদা, হলুদ সহ বিভিন্ন রকমের ফসল চাষ হয়েছে। বর্তমানে চলছে জুম ধান কাটা। অন্যান্য বছরের তুলনায় এবার ফলন ভালো হয়েছে বলছেন চাষিরা। মিষ্টি কুমড়া আছে, ফসল নানা রকম কলা, আরো শসা, সব উৎপন্ন ভালো হয়েছে। চিনাল, ঝিঙ্গা, লাউ সব ভালো হয়েছে, বছরে ফসল ভালো হয়েছে। তবে অনেক জুম চাষি বলছেন সার সহ বিভিন্ন কীটনাশক দিতে না পারায় অনেকে ফলন কম পেয়েছেন। এর কারণ হিসেবে কৃষি বিভাগের তদারকির অভাবকে দায়ী করছেন তারা। এই বছরকার মোটামুটি যারা একটু ওষুধপত্র ব্যবহার করতে পারছে তাদের জন্য মোটামুটি হচ্ছে, আর যারা করতে পারে নাই তাদের জন্য একটু দুর্বল হয়ে পড়ছে। কীটনাশক এবং বাজারে সার, বিভিন্ন ইউরিয়া সার, টিএসপি সার, এতে যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি কিন্তু ধান মোটামুটি ভালো হয়ে যায়। যদি কৃষক যদি একটু সংযত করতো আমাকে, আমরা ধান আমার আরো উন্নতি করতে পারতাম। এ বিষয়ে খাগড়াছড়ি কৃষি বিভাগের উপপরিচালক জানান, তদারকি না করার বিষয়ে কৃষি বিভাগ কোনোভাবেই দায় এড়াতে পারে না। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আমি আপনার কাছ থেকে এটা শুনলাম, আমার এইভাবে আমাকে কেউ বলে নাই। আমরা সবসময় তাদেরকে এগুলি বলে থাকি যে সব চাষি আমাদের, পার্বত্য এলাকার সবাই আমাদের চাষি, অতএব তাদেরকে সহযোগিতা করা আপনাদের নৈতিক দায়িত্ব। এবছর জুম আবাদ হয়েছে 1150 হেক্টর জমিতে, যা গত বছরের চেয়ে 26 হেক্টর বেশি। তবে জুমিয়ারা বলছেন দিন দিন জুম চাষের জায়গা কমে যাচ্ছে। ঐতিহ্যবাহী জুম চাষ রক্ষায় তাই সরকারি পদক্ষেপের দাবি জানান তারা। মনিরা কাজেরি, ৭১।